বিসমিল্লাহ। তো দেখো, এখানে একটা প্রশ্ন দিছে, explain mathematically the nature of the mixture if the three solutions of the stem are mixed together. তো এই প্রশ্নটা আমরা আগেও দেখছি, কিন্তু আগে আমরা দেখছিলাম দুইটা কন্টেইনার দিয়ে। আমাকে দুইটা কন্টেইনার দেয়া থাকতো, এরপরে বলা হতো যে দুইটা কন্টেইনারকে মিক্স করলে যে মিক্সচারটা পাওয়া যাবে সেই মিক্সচারের নেচার বের করো, এমনটা আমার থেকে চাওয়া হতো। তো এখানে একটু ভিন্ন জিনিস চাওয়া হয়েছে। এখানে আমাকে তিনটা কন্টেইনার দিছে, বলছে এই তিনটা কন্টেইনার মিশালে যে মিক্সচার তৈরি হবে সেই মিক্সচারের নেচার বের করো। তো এটা কিভাবে করব? আচ্ছা, এখানের মধ্যে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে এটা কি? এটা একটা বেস। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেস, এটা একটা বেস, এটা একটা বেস, এটা একটা বেস। এই যে সোডিয়াম কার্বনেট দিছে, এটা কি বলো তো দেখি? সোডিয়াম কার্বনেট কি? এটা অ্যাসিড নাকি এটা বেস? দেখি এটা কে বলতে পারবে, সোডিয়াম কার্বনেট অ্যাসিড নাকি বেস? সোডিয়াম কার্বনেট অ্যাসিড নাকি বেস? এটা বেস। সোডিয়াম কার্বনেট একটা বেস। আচ্ছা, তোমার প্রশ্নটার উত্তর দিই। তুমি যে বলতেছো এটা একটা সল্ট টাইপের, এই যে সোডিয়াম কার্বনেট আছে, আমরা যদি এটাকে দুইটা অংশে ভাগ করি, একটা পজিটিভ অংশ একটা নেগেটিভ অংশ, তাহলে এটা হবে পজিটিভ অংশ আর এটা হবে নেগেটিভ অংশ। তো আমার এখানের মধ্যে একটা সোডিয়ামের জন্য একটা প্লাস, দুইটা সোডিয়ামের জন্য দুইটা প্লাস, কার্বনেটের জন্য দুইটা মাইনাস। তো আমার এখানের মধ্যে যদি আমাকে বের করতে বলে যে এই সল্টটা কোত্থেকে তৈরি, তাহলে আমি করব কি, পজিটিভ অংশের সাথে OH যুক্ত করে দিব। এরপর আমি জেনে যাব এই সল্টটা কোন বেস থেকে তৈরি। এরপর আমরা নেগেটিভ অংশের সাথে H প্লাস যোগ করে দিব। এরপর আমরা জানবো যে এই সল্টটা কোন অ্যাসিড থেকে তৈরি। এই সল্টটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি এবং এই সল্টটা তোমার এই অ্যাসিড থেকে তৈরি। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা স্ট্রং বেস, আর এই যে কার্বনিক অ্যাসিড আছে, কার্বনিক অ্যাসিড কি? উইক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কি? উইক অ্যাসিড। তো স্ট্রং বেস আর উইক অ্যাসিড মিলে যদি একটা সল্ট তৈরি করে, সল্টটা বেসের মতো কাজ করবে। তো এইসব জিনিস হায়ার স্টাডিজ আরো ভালো পড়বা। এই যে সল্টটা আছে, এই সল্টের পিএইচ বের করার কিন্তু একটা ডিফারেন্ট ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ি না। ফর্মুলাটা কিছুটা এরকম যে পিএইচ সমান সমান PKW, এরপরে হচ্ছে তোমার আচ্ছা বাদ দাও, এইসব ফর্মুলায় না যাই, ঠিক আছে? এইসব ফর্মুলায় গেলে মাথা মাথা উড়ে যাবে, এসব ফর্মুলায় না যাওয়াই ভালো। তো তোমার এখানের মধ্যে যে সল্টটা দেওয়া আছে সেই সল্টটা আসলে বেজের মতোই কাজ করবে, কারণ সেই সল্টটা একটা স্ট্রং বেস আর একটা উইক অ্যাসিড থেকে তৈরি। আশা করি বুঝা গেছে। তো আমরা সহজ ভাষায় এটাকে বেস ধরবো, সহজ ভাষায় ইন্টারমিডিয়েট এটাকে আমরা বেস ধরবো, এটাকে আমরা ইন্টারমিডিয়েটে বেস ধরবো। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা বেস, সোডিয়াম কার্বনেট এটাও একটা বেস। তো দুইটা বেস কি কখনো পরস্পর রিঅ্যাক্ট করে? দুইটা বেস কখনো পরস্পরে রিঅ্যাক্ট করে না। তো আমাকে বলছে তিনটার মিক্সচার বের করতে। তাহলে আমরা আসলে কি করব? আমরা প্রথমে যে কোনো দুইটা কন্টেইনারকে মিক্স করব, যে কোনো দুইটা কন্টেইনারকে মিক্স করব। যে কোনো দুইটা কন্টেইনারকে মিক্স করার পরে সেই কন্টেইনারে রিমেইনিং কিছু থাকবে না? ওই রিমেইনিং জিনিসটার সাথে আমি থার্ড কন্টেইনারকে মিক্স করব। আমাকে তিনটা কন্টেইনার দিছে, তিনটা কন্টেইনারকে বলছে মিক্স করে মিক্সচারের নেচার বের করতে।
আমি যে কোনো দুইটা কন্টেইনারকে মিক্স করব, মিক্স করার পরে যা রিমেইনিং থাকবে সেটার সাথে আমি অন্য কন্টেইনারের সাবস্টেন্সটাকে মিক্স করব বা অন্য কন্টেইনার সলিউশনটাকে মিক্স করব। এরপর আমি ফাইনাল নেচারটা পাবো। এখন প্রশ্ন হচ্ছে আমি প্রথমে কোন দুইটা কন্টেইনারকে মিক্স করব? আমি কি প্রথমে দুইটা বেসকে মিক্স করব? দুইটা বেসকে মিক্স করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে আমি একটা বেসকে মিক্স করব, তার সাথে একটা বেজের সাথে একটা অ্যাসিডকে মিক্স করব, একটা বেজের সাথে একটা অ্যাসিডকে মিক্স করব। এখন প্রথমে চাইলে আমি কন্টেইনার 3 আর 1 ও নিতে পারি, চাইলে আমরা 2 আর 1 ও নিতে পারি। তা আমরা মানে সিকোয়েন্সটা মেনটেন করার জন্য আমরা 1 আর 2 নিব, কন্টেইনার নাম্বার 1 আর কন্টেইনার নাম্বার 2। তো কন্টেইনার নাম্বার 1 আর কন্টেইনার নাম্বার 2 কে অ্যাড করব, এরপরে আমি মিক্সচারের নেচারটা বের করব, যে মিক্সচারটা পাবো সেই মিক্সচারের সাথে আমি থার্ড কন্টেইনারটাকে মিক্স করব, এরপরে আমি ফাইনালি যে মিক্সচারটা পাচ্ছি সেটার নেচার বের করব। তাহলে আমরা প্রথম দুইটাকে মিক্স করতেছি। তো প্রথম দুইটাকে মিক্স করলে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে আমার মোল নাম্বার বের করা। তাহলে HCl এর মোল নাম্বার বের করব। HCl এর মোল নাম্বার কিভাবে বের করতে পারি? HCl এর কনসেন্ট্রেশনের সাথে HCl এর কনসেন্ট্রেশনের সাথে HCl এর কনসেন্ট্রেশনের সাথে HCl এর ভলিউমকে মাল্টিপ্লাই করব। HCl এর কনসেন্ট্রেশনের সাথে HCl এর ভলিউমকে মাল্টিপ্লাই করব। HCl এর কনসেন্ট্রেশন কত? 0.15 মোলার। HCl এর ভলিউম কত? 680 ml। তো ml কে আমার কাছে অবশ্যই লিটারে কনভার্ট করতে হবে। এরপর আমি কি পেয়ে যাব? মোল নাম্বার অফ HCl ইন কন্টেইনার 1। এরপর আসো আমি মোল নাম্বার অফ NaOH বের করব ইন কন্টেইনার 2। কিভাবে বের করব? কনসেন্ট্রেশন অফ NaOH ইন কন্টেইনার 2 ইনটু ভলিউম অফ NaOH ইন কন্টেইনার 2। তো কনসেন্ট্রেশন অফ NaOH ইন কন্টেইনার 2 কত? 0.1 মোলার। এটার সাথে ইনটু করব হচ্ছে ভলিউম অফ NaOH ইন কন্টেইনার 2 which is 440 ml। ml লেখা যাবে না, এটাকে আমি লিটারে কনভার্ট করে লিখব। লিটারে কিভাবে কনভার্ট করে? ml থেকে লিটারে যাওয়ার পদ্ধতি কি? 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে এখানে আমি কি পেয়ে যাব? এখানে আমি মোল নাম্বার পেয়ে যাব। এখানে আমি মোল নাম্বার পেয়ে যাব। তাহলে মোল নাম্বারগুলো আমি একটু বের করি। 0.15 ইনটু 680 ইনটু 10 ইনভার্স 3 কত আসে? প্রথমটা আসে হচ্ছে 0.102 মোল। পরেরটা কত আসে? 0.1 ইনটু 0.440 0.004 0.044 মোল। তাহলে আমি কন্টেইনার নাম্বার 1 এ কত মোল HCl আছে এটা বের করে ফেললাম, কন্টেইনার নাম্বার 2 এর মধ্যে কত মোল NaOH আছে এটাও বের করে ফেললাম। এই দুটো আমি বের করে ফেললাম। এরপর আমার কাজ কি? এরপর আমার কাজ হচ্ছে রিঅ্যাকশন লেখা। NaOH আর HCl এর রিঅ্যাকশন লিখতে হবে আমার কাছে। NaOH আর HCl এর রিঅ্যাকশন অনেক সহজ না? NaOH প্লাস HCl রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? NaCl। এরপর কি তৈরি করবে? ওয়াটার। এই যে রিঅ্যাকশন লিখলাম, এই রিঅ্যাকশন থেকে আমি কি লিখতে পারি? এই রিঅ্যাকশন থেকে আমি লিখতে পারি 1 মোল NaOH রিঅ্যাক্ট করবে 1 মোল NaOH রিঅ্যাক্ট করবে 1 মোল HCl এর সাথে। 1 মোল NaOH রিঅ্যাক্ট করবে 1 মোল HCl এর সাথে। ঠিক আছে? 1 মোল NaOH রিঅ্যাক্ট করবে 1 মোল HCl এর সাথে। আবার এটাও লিখতে পারি 1 মোল HCl রিঅ্যাক্ট করবে 1 মোল HCl রিঅ্যাক্ট করবে 1 মোল HCl রিঅ্যাক্ট করবে 1 মোল NaOH এর সাথে, 1 মোল NaOH এর সাথে। ঠিক আছে? এখন আমার কাছে কত মোল HCl আছে? আমার কাছে HCl আছে 0.102 মোল। তাহলে 0.102 মোল HCl, 0.102 মোল HCl। তাহলে 0.102 মোল HCl রিঅ্যাক্ট করবে কত মোল NaOH এর সাথে? যদি 1 মোল 1 মোলের সাথে রিঅ্যাক্ট করে তাহলে 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 এত মোল ঠিক এত মোলের সাথেই রিঅ্যাক্ট করবে। ওকে, এরপর এদিকে আসো। 1 মোল NaOH 1 মোল HCl এর সাথে রিঅ্যাক্ট করে, তাহলে আমাকে যত মোল NaOH দিছে ওটা কত মোল HCl এর সাথে রিঅ্যাক্ট করবে? যত মোল দিছে ঠিক তত মোলের সাথে রিঅ্যাক্ট করবে।
যত মোল দিছে ঠিক তত মোলের সাথে রিঅ্যাক্ট করবে, যত মোল দিছে ঠিক তত মোলের সাথে রিঅ্যাক্ট করবে, যত মোল দিছে ঠিক তত মোলের সাথে রিঅ্যাক্ট করবে। তাহলে আশা করি বুঝতেছো। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে লিমিটিং কোনটা রিমেইনিং কোনটা। দেখো যে পরিমাণ HCl দিছি সেটা এই পরিমাণ NaOH এর সাথে রিঅ্যাক্ট করে। এখন আমার NaOH কি এই পরিমাণ আছে? NaOH তো এই পরিমাণ নাই, NaOH তো এই পরিমাণ নাই, তার মানে NaOH এর অভাব আছে। তার মানে NaOH কি লিমিটিং রিঅ্যাক্টেন্ট। ওটা আবার আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাকে এত মোল NaOH দিছে, তো যে পরিমাণ NaOH আমাকে দেওয়া হয়েছে সেই পরিমাণ NaOH যে পরিমাণ HCl এর সাথে রিঅ্যাক্ট করে সেই পরিমাণ HCl কি আমার কাছে আছে? উত্তর হচ্ছে যে আমার কাছে তার চেয়ে বেশি পরিমাণ HCl আছে। তার মানে যে পরিমাণ NaOH আমাকে দিছে সেই পরিমাণ NaOH যে পরিমাণ HCl এর সাথে রিঅ্যাক্ট করে সেই পরিমাণ HCl এর সাথে রিঅ্যাক্ট করে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে HCl আরো বাকি থাকবে। তাহলে রিমেইনিং কোনটা? রিমেইনিং হচ্ছে HCl। রিমেইনিং কোনটা? রিমেইনিং হচ্ছে HCl, রিমেইনিং হচ্ছে HCl, রিমেইনিং হচ্ছে HCl, রিমেইনিং হচ্ছে HCl। আর লিমিটিং কোনটা? লিমিটিং হচ্ছে NaOH। আচ্ছা এখানের মধ্যে যে রিমেইনিং HCl হবে এটা কিন্তু 100 কনফার্ম ছিল আগে থেকে। এটা কিন্তু 100 কনফার্ম ছিল। এটা কেন কনফার্ম ছিল জানো? দেখো তোমাকে এখানে তিনটা কন্টেইনার দিছে মিক্স করার জন্য। তুমি জানো যে প্রথম কন্টেইনার দ্বিতীয় কন্টেইনারের সাথে রিঅ্যাক্ট করতে পারে, প্রথম কন্টেইনার তৃতীয় কন্টেইনারের সাথেও রিঅ্যাক্ট করতে পারে। কিন্তু আমাদের এখানে এই যে দ্বিতীয় কন্টেইনারটা আছে এই দ্বিতীয় কন্টেইনার তৃতীয় কন্টেইনারের সাথে রিঅ্যাক্ট করতে পারে না। এখন আমি যদি প্রথম দুইটা কন্টেইনারকে মিক্স করি আর যদি HCl শেষ হয়ে যায় তখন আমি থার্ড কন্টেইনারকে কার সাথে মিক্স করব? কারণ থার্ড কন্টেইনার তো NaOH এর সাথে রিঅ্যাক্ট করবে না, ঠিক না? তো কমন সেন্স থাকলে আমরা বুঝতে পারবো যে এখানে HCl ই হবে কি রিমেইনিং। HCl কি হবে? রিমেইনিং। HCl হবে রিমেইনিং, HCl হবে রিমেইনিং। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। তাহলে এখন নেচার বের করতে হবে। তো নেচার কিভাবে বের করবা? প্রথম দুইটার মিক্সচারের নেচার কিভাবে বের করবা? রিমেইনিং এর কনসেন্ট্রেশন বের করে, রিমেইনিং এর কনসেন্ট্রেশন বের করে। তাহলে চলো রিমেইনিং এর কনসেন্ট্রেশন বের করি। কনসেন্ট্রেশন অফ রিমেইনিং HCl। রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন কত? রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন হচ্ছে রিমেইনিং মোল নাম্বার অফ HCl divided by volume achieved after the mixture। আমি কখন কনসেন্ট্রেশন বের করতে চাচ্ছি? আমি কনসেন্ট্রেশন বের করতে চাচ্ছি কন্টেইনার 1 আর কন্টেইনার 2 কে মিক্স করার পরে। তো আমি যে মুহূর্তে কনসেন্ট্রেশন বের করতে যাচ্ছি আমার কাছে সেই মুহূর্তে HCl এর মোল নাম্বার লাগবে, আমার কাছে সেই মুহূর্তে HCl এর সলিউশনের ভলিউম লাগবে। ক্লিয়ার? ওকে। মিক্সচারের পরে HCl এর মোল নাম্বার কি? HCl এর রিমেইনিং মোল নাম্বার। তো HCl এর রিমেইনিং মোল নাম্বার কিভাবে পাবো? HCl কি পরিমাণ ছিল মাইনাস HCl কি পরিমাণ রিঅ্যাক্ট করছে। ডিভাইডেড বাই ভলিউম। প্রথম দুইটাকে মিক্স করলে ভলিউম কত হবে? 680 প্লাস 440। $1120 ml। এখন ml তো লেখা যাবে না, লিটারে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন বের করব। রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন (0.051 মোলার, 0.051 মোলার। ঠিক আছে, 0.051 মোলার। তো এটা হচ্ছে রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন। এরপরে চাইলে আমি এখান থেকে পিএইচ বের করতে পারি। পিএইচ কিভাবে বের করব? আমরা জানি পিএইচ বের করার জন্য আগে কি করতে হয়? আগে ডিসোসিয়েশন দিতে হয়।
HCl এর কনসেন্ট্রেশন থেকে যেহেতু পিএইচ বের করব, তাই বলে HCl এর ডিসোসিয়েশন দিতে হবে। HCl ডিসোসিয়েট করে একটাই H+ তৈরি করে। যেহেতু HCl এর কোএফিসিয়েন্ট আর H+ এর কোএফিসিয়েন্ট সেম, অর্থাৎ এখানে 1 মোল HCl আর এখানে 1 মোল H+ আছে রিঅ্যাকশনের মধ্যে, তাই বলে আমরা বলতে পারি যে HCl এর কনসেন্ট্রেশন আর H+ এর কনসেন্ট্রেশন সেম। তাহলে পিএইচ কি হবে? মাইনাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ H+, H+ এর কনসেন্ট্রেশন যা এখানে HCl এর কনসেন্ট্রেশন তা, তাই বলে আমরা এখানের মধ্যে HCl এর কনসেন্ট্রেশন বসাতে পারি, which is 0.051। তাহলে আমার এখানে পিএইচ কত আসতেছে? 1.29, 1.3। আচ্ছা, তো এতটুকু তো আমি গতানুগতিক নিয়মে করে গেছি আর কি, কিন্তু এই ম্যাথের জন্য আসলে আমার কতটুকু দরকার জানো? এই ম্যাথের জন্য আমার দরকার হচ্ছে যে মোল নাম্বার অফ রিমেইনিং HCl পর্যন্ত। মোল নাম্বার অফ রিমেইনিং HCl কি এটা না? এটাই আমার প্রয়োজন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমার প্রয়োজন, এতটুকু পর্যন্ত আমার প্রয়োজন। তো এটা কিভাবে বের করছি? এটা বের করছি হচ্ছে যে পরিমাণ HCl ছিল মাইনাস যে পরিমাণ HCl রিঅ্যাকশনে অংশগ্রহণ করছে। আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো। তো এতটুকু বের করলেই চলবে। তোমার কনসেন্ট্রেশন অফ রিমেইনিং HCl বের করার দরকার নেই, পিএইচ বের করার দরকার নেই। তোমার শুধু বের করতে হবে যে কি লিমিট রিমেইনিং রিঅ্যাকট্যান্টটা কত মোল বাকি আছে। তো প্রথম দুইটাকে মিশাইলে রিমেইনিং রিঅ্যাকট্যান্ট বাকি আছে এত মোল। ভেরি গুড। তাহলে এখন প্রথম দোনোটাকে মিশাই ফেললাম, তাহলে বাকি আছে কোনটা? এটা। তো এটা বাকি আছে। আচ্ছা, বিষয়টা বুঝার চেষ্টা করো। আমরা কি করছি? আমরা প্রথম দুইটাকে মিশাই ফেলছি, ঠিক না? আমরা প্রথম দুইটাকে মিশাই ফেলছি। তো আগে ছিল তিনটা কন্টেইনার, আগে ছিল কয়টা কন্টেইনার? তিনটা কন্টেইনার, আগে ছিল তিনটা কন্টেইনার, আগে ছিল তিনটা কন্টেইনার, আগে ছিল তিনটা কন্টেইনার, ঠিক না? আগে ছিল তিনটা কন্টেইনার। এরপরে কয়টা কন্টেইনার হবে বলো তো? এরপরে শুধুমাত্র দুইটা কন্টেইনার হবে। কেন? কারণ প্রথম দুইটাকে যে মিশাই ফেলছি, প্রথম দুইটা মিলে কি এখন একটা কন্টেইনারে পরিণত হইছে। এই প্রথম দুইটা মিলে কি হইছে? এখন একটা কন্টেইনারে পরিণত হইছে। 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 ঠিক আছে? তো যে কন্টেইনারটা তৈরি হয়েছে, মানে এই দুইটাকে মিক্স করার পরে আমরা দোনোটাকে একটা কন্টেইনার ধরতে পারি। এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে HCl আছে। কি আছে? HCl আছে। এখানে ভলিউম কত? এখানে ভলিউম হচ্ছে এই দুইটার ভলিউমের সামেশন, তার মানে হচ্ছে 1120 ml। 1120 ml। এরপর এখানে কনসেন্ট্রেশনটা চাইলে, এই যে আমরা কনসেন্ট্রেশন বের করছি এটা বসাই দিতে আমরা পারি, চাইলে আমরা বসাই দিতে পারি, যেটা হচ্ছে 0.051 মোলার। ঠিক আছে? এরপর এখানের মধ্যে HCl এর মোল নাম্বারও আমরা জানি, এখানে HCl এর মোল নাম্বারও আমরা জানি। তো আমরা এখানে HCl এর মোল নাম্বারটা লিখতে পারি। HCl এর মোল নাম্বার কত? 0.102 মাইনাস 0.044 কত আসতেছে? 0.058, 0.058, 0.058, 0.058, 0.058 মোল, 0.058 মোল, 0.058 মোল, 0.058 মোল। ঠিক আছে? বুঝছো বিষয়টা? আগে দুইটা কন্টেইনার ছিল, এই দুইটা কন্টেইনারকে মিক্স করার পরে, আমি একটা মিক্সচার পাইছি। আমি ওই মিক্সচারটাকে এখন একটা কন্টেইনার ধরবো। ঠিক আছে? এখন আমরা মিক্সচারটার সাথে কি করব? যে থার্ড কন্টেইনার আছে তার রিঅ্যাকশন দিয়ে দিব। অর্থাৎ মিক্সচার যেটা আছে ওটার সাথে আমি থার্ড কন্টেইনারকে মিশাই দিব। মিক্সচার যেটা আছে ওটার সাথে আমি থার্ড কন্টেইনারকে মিশাই দিব। মিক্সচার যেটা আছে ওটার সাথে আমি থার্ড কন্টেইনারকে মিশাই দিব। তো যদি করি, তাহলে প্রথমে কি করতে হবে আমার? প্রথমে আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে মোল নাম্বার। তো HCl এর তো মোল নাম্বার আমার বের করা আছে, এটা কি আমার আলাদা করে বের করার দরকার পড়ছে? দরকার পড়ে নাই। 0.058 মোল। এরপরে আমার কার মোল নাম্বার বের করতে হবে? আমার মোল নাম্বার বের করতে হবে সোডিয়াম কার্বনেটের। আমার মোল নাম্বার বের করতে হবে সোডিয়াম কার্বনেটের। আমার মোল নাম্বার বের করতে হবে সোডিয়াম কার্বনেটের। তো সোডিয়াম কার্বনেটের মোল নাম্বার কত? সোডিয়াম কার্বনেটের কনসেন্ট্রেশন ইনটু সোডিয়াম কার্বনেটের ভলিউম, ইনটু সোডিয়াম কার্বনেটের ভলিউম।
তো সোডিয়াম কার্বনেটের কনসেন্ট্রেশন কত দিছে এখানে 0.25 দিছে সোডিয়াম কার্বনেটের ভলিউম কত দিছে 250 ml দিছে ml কি লেখা যাবে ml তো লেখা যাবে না এটাকে লিটারে কনভার্ট করতে হবে তো আমরা লিটারে কনভার্ট করে নিলাম তাহলে দিন শেষে এখানে কি আসতেছে 0.25 ইনটু 0.25 এটাই আসতেছে তো আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে দেখি তাহলে আমরা কি পাই 0.25 ইনটু 0.25 কত আসে আসে হচ্ছে 0.0625 মোল তাহলে আমরা মোল নাম্বার অফ HCl জানি আমরা মোল নাম্বার অফ সোডিয়াম কার্বনেট জানি এরপরের কাজটা কি এরপরের কাজটা হচ্ছে রিঅ্যাকশন লেখা তাহলে আমরা HCl আর Na2CO3 রিঅ্যাকশন লিখব HCl আর Na2CO3 রিঅ্যাকশন লিখব আচ্ছা দেখি এই রিঅ্যাকশন কে লিখতে পারো এই রিঅ্যাকশন কে লিখতে পারো পারবে এই রিঅ্যাকশন লিখতে পারবা কি পারবা না দেখো এই রিঅ্যাকশন পারতেই হবে না এই রিঅ্যাকশন আমি দেখাবো না ইচ্ছা করে কারণ দেখাইলে তোমরা রিঅ্যাকশন মনে করার চেষ্টা করবা আর রিঅ্যাকশন ভুলে যাওয়ার কারণে পরীক্ষা অ্যানসার করবা না রিঅ্যাকশন পারারও দরকার নাই রিঅ্যাকশন পারারও কোনো দরকার নাই দেখো তোমার এখানে HCl আছে এখানে কি আছে Na2CO3 ঠিক আছে হ্যাঁ ওকে ওকে তো এখান থেকে কি তৈরি হবে একটা হচ্ছে আমার অ্যাসিড আর একটা হচ্ছে আমার বেস তো এখানে কি তৈরি হতে বাধ্য অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করলে কি তৈরি হয় সল্ট ঠিক আছে আর ওয়াটার তৈরি হয় তারপরে ওয়াটার নিয়ে মাথা ব্যথা করবো না আমরা জাস্ট সল্ট নিয়ে মাথা ব্যথা করি NaCl তৈরি হবে কি তৈরি হবে NaCl তৈরি হবে তাহলে এখানে NaCl তৈরি করে দিলাম আমি এবার আমি ব্যালেন্সিং করব আমার এখানে একটা Cl আছে ডান দিকে একটা Cl আছে তো Cl এর কোনো ঝামেলা নাই এখানে আমার সোডিয়াম আছে দুইটা ডান দিকে সোডিয়াম আছে একটা তাহলে আমি ডান দিকে সোডিয়াম কয়টা করে দিব দুইটা করে দিব এবার ডান দিকে সোডিয়ামকে দুইটা করতে গিয়ে আমি তো ডান দিকে ক্লোরিনকেও দুইটা করে দিছি যেহেতু ডান দিকে ক্লোরিনকে দুইটা করে দিছি আমার কাছে এখানে HCl এর আগে কি বসাতে হবে 2 বসাতে হবে জাস্ট এতটুকু অংশ যদি জানো তোমার কাজ শেষ তুমি এতটুকু একদম ডাইরেক্ট লিখেও আসতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো তুমি এখান থেকে কি বলতে পারো তুমি এখান থেকে বলতে পারো যে 2 মোল HCl রিঅ্যাক্ট করে 1 মোল Na2CO3 এর সাথে 2 মোল HCl রিঅ্যাক্ট করে 1 মোল Na2CO3 এর সাথে 2 মোল HCl রিঅ্যাক্ট করে 1 মোল Na2CO3 এর সাথে ক্লিয়ার ভেরি গুড তাহলে আমার এখানে কত মোল আছে 0.058 মোল আছে তাহলে 0.058 মোল তাহলে 0.058 মোল HCl রিঅ্যাক্ট করবে আচ্ছা আগে বের করতে হবে 1 মোল HCl কত মোলের সাথে রিঅ্যাক্ট করবে 1 মোল HCl রিঅ্যাক্ট করবে হাফ মোল Na2CO3 এর সাথে হাফ মোল Na2CO3 এর সাথে ঠিক আছে তারপরে 0.058 মোল HCl রিঅ্যাক্ট করবে কত মোলের সাথে হাফ ইনটু 0.058 মোল Na2CO3 এর সাথে ঠিক আছে এখন আমরা মোল নাম্বার এটা বের করি এটা কত আসে তার মানে আমার এখানে যে পরিমাণ HCl আছে সেই পরিমাণ HCl রিঅ্যাক্ট করবে 0.029 মোল Na2CO3 এর সাথে আমার এখানে কত মোল Na2CO3 আছে আমার এখানে Na2CO3 আছে 0.0625 মোল 0.0625 মোল আমার এখানে যে পরিমাণ HCl আছে সেটা রিঅ্যাক্ট করবে 0.029 মোলের সাথে আর আমার এখানে কি পরিমাণ Na2CO3 আছে 0.0625 মোল তাহলে HCl যে পরিমাণ Na2CO3 এর সাথে রিঅ্যাক্ট করতেছে তার চেয়ে বেশি পরিমাণ Na2CO3 আমার কাছে আছে তার মানে আমার এখানে রিমেইনিং কে রিমেইনিং হচ্ছে
রিমেইনিং হচ্ছে আমার Na2CO3, ঠিক আছে? তাহলে রিমেইনিং Na2CO3 এর মোল নাম্বারটা আমরা একটু বের করে ফেলি। তো এটা আর এটার মধ্যে কনফিউশন না হওয়ার জন্য, এটা আর এটার মধ্যে কনফিউশন না হওয়ার জন্য আমরা এখানে একটা ড্যাশ দিব, ঠিক আছে? একটা ড্যাশ দিব। সমান সমান কি হবে? আগে যে পরিমাণ ছিল মাইনাস রিঅ্যাকশনে যে পরিমাণ অংশগ্রহণ করছে। এটা হচ্ছে 0.0335। বুঝা গেছে? তাহলে রিমেইনিং সোডিয়াম কার্বনেট হচ্ছে কত? 0.0335 মোল। এটা হচ্ছে রিমেইনিং সোডিয়াম কার্বনেট। ওকে, আমাকে বলছে নেচার বের করতে। তো নেচার তো বলেই দিতে পারতেছি, নেচার কি হবে? বেসিক হবে, কারণ বেস বাকি আছে। নেচার কি হবে? বেসিক হবে, কারণ বেস বাকি আছে। আচ্ছা, এখন এখান থেকে পিএইচ বের করতে দিছে। ধরো দেই, বলো পিএইচ কিভাবে বের করবা? পিএইচ বের করতে পারবা? Na2CO3 পিএইচ কিভাবে বের করবা? দেই বলো পিএইচ কিভাবে বের করবা? পিএইচ কিভাবে বের করবা? কেমিক্যাল চেঞ্জ পড়ো নাই? রেকর্ডেড ক্লাসগুলো করো নাই? ওখানে তো আমি পিএইচ এর বিষয়টা একদম বিস্তারিতভাবে পড়াইছি, এত বিস্তারিতভাবে পড়াইছি দ্যাট ইঞ্জিনিয়ারিং ও টপকে ফেলতে পারবা পিএইচ দিয়ে। আচ্ছা, সমস্যা নাই, বলে দিচ্ছি। তো সাধারণত আমার অ্যাসিড রিমেইনিং থাকলে আমি অ্যাসিডের কনসেন্ট্রেশন থেকে H+ এর কনসেন্ট্রেশন বের করি, H+ এর কনসেন্ট্রেশন থেকে পিএইচ বের করি। আমার যদি বেস রিমেইনিং থাকে তাহলে আমি OH- এর কনসেন্ট্রেশন বের করি, OH- এর কনসেন্ট্রেশন থেকে POH বের করি। এরপর আমরা জানি PH + POH = কত? 14। তো ওখান থেকে আমি কি করতে পারি? ওখান থেকে আমি পিএইচ বের করে ফেলতে পারি। এবার আমার এখানে বেস বাকি আছে, তাহলে আমার কাছে OH- এর কনসেন্ট্রেশন বের করতে হবে বেস থেকে। এবার মজার বিষয় হচ্ছে, এই যে বেস থেকে আমি OH- এর কনসেন্ট্রেশন বের করব, এই বেসে তো OH- নাই। আছে নাকি এই বেসের মধ্যে OH-? এই বেসের মধ্যে OH- নাই, এই বেসের মধ্যে OH- নাই। তো মাথায় রাখবা যে সোডিয়াম কার্বনেটের কনসেন্ট্রেশন থেকে তুমি যখন OH- এর কনসেন্ট্রেশন বের করবা, তখন OH- এর কনসেন্ট্রেশনটা সবসময় সোডিয়াম কার্বনেটের কনসেন্ট্রেশনের দ্বিগুণ হবে। OH- এর কনসেন্ট্রেশন সবসময় কি হবে? সোডিয়াম কার্বনেটের কনসেন্ট্রেশনের দ্বিগুণ হবে। এই বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখলে দুনিয়া অনেক সহজ হয়ে যাবে, কেমিস্ট্রি অনেক সহজ হয়ে যাবে এই বিষয়টা মাথায় রাখলে। এই বিষয়টা বোঝার দরকার নাই, ডিরেক্ট মাথায় রাখো, ফর্মুলার মতো মাথায় রাখো। ওকে, তাহলে আমার কাছে কি Na2CO3 কনসেন্ট্রেশন লাগবে না? তো কনসেন্ট্রেশন কিভাবে বের করব? তো Na2CO3 কনসেন্ট্রেশন আমি কখন চাচ্ছি? যখন আমি এটাকে এবং এটাকে মিশাই ফেলছি, আমি তখন চাচ্ছি। তো কোন একটা মুহূর্তে কোন একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন কি হবে? কোন একটা মুহূর্তে কোন একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন হবে সেই মুহূর্তে সেই সাবস্টেন্সের সেই সাবস্টেন্সের মোল নাম্বার, সেই মুহূর্তে সেই সাবস্টেন্সের মোল নাম্বার ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই সেই মুহূর্তে সেই সাবস্টেন্সটা যে সলিউশনে আছে তার ভলিউম। আশা করি এগুলো মনে আছে। আচ্ছা, তো বলো মোল নাম্বার কত ছিল? পাশেই লেখা আছে, পাশেই লেখা আছে 0.0335। ভলিউম অফ মিক্সচার কত হবে? 250 প্লাস 1120, 250 প্লাস 1120, 1370। এখন ml কি লেখা যাবে? লেখা যাবে না, এটাকে লিটারে নিতে হবে। লিটারে নিলাম। (0.0335 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে আসতেছে কত কনসেন্ট্রেশন? আসতেছে হচ্ছে 0.024 মোলার। কার কনসেন্ট্রেশন আসলো এটা? সোডিয়াম কার্বনেটের। তাহলে OH মাইনাসের কনসেন্ট্রেশন কত? 2 ইন্টু 0.024, কত আসতেছে? 0.048 মোলার। তো OH মাইনাসের কনসেন্ট্রেশন জেনে গেছি, তাহলে পিএইচ জানার জন্য কি করতে হবে এখন? আগে পিওএইচ বের করতে হবে। আগে পিওএইচ বের করতে হবে। চলো আমরা পিওএইচ বের করি। আগে পিওএইচ বের করতে হবে, ঠিক আছে? পিওএইচ, পিওএইচ কি জিনিস? মাইনাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ OH, এটা হচ্ছে পিওএইচ। তাহলে মাইনাস লগারিদম অফ 0.048, এটা হচ্ছে পিওএইচ, ঠিক আছে? এটা হচ্ছে 1.3। পিওএইচ কত? 1.3। এখন পিএইচ বের করব। আমি জানি পিএইচ প্লাস পিওএইচ সমান সমান কত? 14, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি পিএইচ সমান সমান পিওএইচ মাইনাস 14। এখানে পিওএইচ কত আসছে? 1.3। পিওএইচ কত আসছে? সরি, 14 মাইনাস পিওএইচ হবে, মাথাও লেগেছে আমার। 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস পিওএইচ। পিওএইচ কত আসছে এখানে? 1.3, ঠিক না? তো পিওএইচ এর পরিবর্তে আমরা লিখব 1.3। এবার 14 মাইনাস 1.3 করলে কি পাই? 12.7। পিএইচ আসছে কত? 12.7। তাহলে তিনটার মিক্সচার কি হবে? বেসিক হবে। তিনটার মিক্সচার যে বেসিক হবে, এটার জন্য আমার এতটুকু লাগবে না, এতটুকু তো ফর্মালিটি হিসেবে আনলাম, এতটুকুই যথেষ্ট। যেটা বাকি আছে সেটা যেহেতু বেস, তাই বলে তিনটার মিক্সচার কি হবে? বেসিক হবে। বুঝছো? ম্যাথটা কি বুঝা গেছে? তাও একটা ছোটখাটো একটা রিক্যাপ দিই। তোমাকে তিনটা কন্টেইনার দিছে, বলছে এই তিনটা কন্টেইনারকে মিক্স করো, মিক্স করার পরে যে মিক্সচারটা আসবে সেটা নেচার বের করো। তিনটা কন্টেইনারের মধ্যে একটা কন্টেইনারে দিছে অ্যাসিড, দুইটা কন্টেইনারে দিছে বেস। তিনটা কন্টেইনারকে মিক্স করতে হবে। তাহলে তুমি কি করবা? প্রথমে অ্যাসিডের সাথে যে কোনো একটা বেজের কন্টেইনার নিবা। অ্যাসিডের সাথে যে কোনো একটা বেজের কন্টেইনার নিবা। কেন তুমি প্রথমে দোনোটা বেজের কন্টেইনারের মাঝখানে মিক্সচার করতেছো না? কারণ তুমি দোনোটা বেজের কন্টেইনারের মাঝখানে যদি মিক্সচার করো, সেখানে কোনো প্রকার কি আসবে না? রিঅ্যাকশন আসবে না। মিক্সচারটা এমনি পড়ে থাকবে। মিক্সচারটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকবে, সোডিয়াম কার্বনেটও থাকবে, ওই মিক্সচারের মধ্যে কোনো রিঅ্যাকশন হবে না। তো ওই মিক্সচার করে আমার কোনো লাভ আছে? ওই মিক্সচার করে আমার কোনো লাভ নাই। তাই কি করব? প্রথমে যে কোনো একটা বেজের সাথে অ্যাসিডের রিঅ্যাকশন দিয়ে দিব। যে কোনো একটা বেজের সাথে আমি অ্যাসিডের রিঅ্যাকশন দিয়ে দিব। এইসব ম্যাথের মধ্যে অ্যাসিড যদি একটা মাত্র কন্টেইনারে থাকে, তাহলে বুঝতে হবে যে প্রথম দুইটার মিক্সচারে অ্যাসিড সবসময় রিমেইনিং থাকবে। এখানে দুইটা দিছে বেস, একটা দিছে অ্যাসিড। তো যে কোনো একটা বেসকে নিয়ে আমি অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করাচ্ছি। আমার কাছে বুঝতে হবে যেহেতু অ্যাসিড একটাই আছে, তাই বলে অ্যাসিড প্রথম কেসের মধ্যে রিমেইনিং থাকবে। এরপরে
আমার অন্য যে বেসটা আছে ওইটার সাথে আমি রিমেইনিং অ্যাসিডের রিঅ্যাকশন দিব, মিক্সচার দিব। তো মিক্সচারটা করার পরে আমি দেখব রিমেইনিং কোনটা আছে। এই ক্ষেত্রে তোমার অ্যাসিডও রিমেইনিং থাকতে পারে, বেসও রিমেইনিং থাকতে পারে, কিন্তু প্রথম যে মিক্সচারটা তৈরি হয়েছিল প্রথম মিক্সচারটার মধ্যে অ্যাসিডই রিমেইনিং থাকবে, অ্যাসিডই রিমেইনিং থাকবে, অ্যাসিডই রিমেইনিং থাকবে। কেন? কারণ অ্যাসিড একটা মাত্র কন্টেইনারে দিছে আর বেস দুইটা কন্টেইনারে দিছে। আশা করি ম্যাথটা বুঝছো। হুম। পরের ম্যাথে আসো। এটা মাঝখানে একটা ম্যাথ গায়েব হয়ে গেছে। আচ্ছা আসো এই ম্যাথটা করি। ক মিনিট আছে এই মিটিংটা? 1 মিনিট আছে, ঠিক আছে। আমি এই নতুন লিংক দিচ্ছি, ওই নতুন লিংকে ঢুকে পড়ো। আমাদের আজকের ক্লাসের ফার্স্ট পার্ট। তো দেখো আমার এখানে কি বলতেছে, অ্যাডিং মোর গ্রামস অফ ক্যালসিয়াম মেটাল to the mixture of solution A and B will completely neutralize the solution. কোয়েশ্চেনটাও ভুল। আমি ওখানের মধ্যে পেজের অ্যাডমিন কে দোষ দিচ্ছি, এখানে উদ্ভাসের কোয়েশ্চেন পেপারে ভুল হয়। হাই রে। তো এখানে প্রশ্নটা মূলত এরকম বোঝাচ্ছে যে সলিউশন এ আর সলিউশন বি কে মিক্স করার পরে যে মিক্সচারটা তৈরি হবে ওই মিক্সচারে কি পরিমাণ ক্যালসিয়াম অ্যাটম দিলে ওই মিক্সচারটা নিউট্রালাইজ হবে। আচ্ছা বলো তো দেখি, ক্যালসিয়াম অ্যাটম এটা কি অ্যাসিড নাকি এটা বেস? এটা অ্যাসিড নাকি এটা বেস? অথবা আমি প্রশ্নটা যদি আরেকটু ভালো করে করি, সেটা হচ্ছে এটা অ্যাসিডের মতন কাজ করবে নাকি এটা বেসের মতন কাজ করবে? কিসের মতো কাজ করবে? কেন বেসের মতন কাজ করবে? হ্যাঁ, ওই যে গ্রুপ 2 এর মেটাল গুলোকে অ্যালকালাইন আর্থ মেটাল বলো, অ্যালকালাইন আর্থ মেটাল। তো অ্যালকালাইন বলতেছো না? অ্যালকালাইন মানে কি? বেসিক ইন নেচার, যেটা বেসের মতো কাজ করে। গ্রুপ 2 এর মধ্যে না ক্যালসিয়াম? গ্রুপ 2 এর মধ্যেই তো। তো ক্যালসিয়াম যেহেতু গ্রুপ 2 এর মধ্যে, তাই বলে ক্যালসিয়াম কাজ করবে কিসের মতো? বেসের মতো, ঠিক আছে। তো ক্যালসিয়াম যেহেতু বেসের মতো কাজ করবে, তাহলে আমি বুঝতেছি সলিউশন এ আর সলিউশন বি কে মিক্স করার পরে অ্যাসিডই বাকি থাকবে, অ্যাসিড বাকি থাকবে আর ওইটাকে ক্যালসিয়াম গিয়ে নিউট্রালাইজ করবে। তো এইসব কিছু জিনিস বুঝতে হবে আগে থেকে। তাহলে আসো আমরা লিখি। আমাদের এখানে কি আছে? সলিউশন এ আছে, সলিউশন বি আছে। তো নাম্বার 1 কাজ কি? নাম্বার 1 কাজ হচ্ছে মোল নাম্বার বের করা। তো H2SO4 এর মোল নাম্বার বের করব কিভাবে? H2SO4 এর কনসেন্ট্রেশনের সাথে H2SO4 এর কনসেন্ট্রেশনের সাথে H2SO4 এর ভলিউমকে মাল্টিপ্লাই করব। H2SO4 এর কনসেন্ট্রেশনের সাথে H2SO4 এর ভলিউমকে মাল্টিপ্লাই করব। H2SO4 এর কনসেন্ট্রেশন কত? 0.5 মোলার। H2SO4 এর ভলিউম কত? 50 ml। তো 50 ml না লিখে এটাকে আমি লিটারে কনভার্ট করলাম। ভেরি গুড। তাহলে আমি H2SO4 এর মোল নাম্বার পেয়ে গেলাম। H2SO4 এর মোল নাম্বার কত তাহলে? 0.025 মোল। তো H2SO4 এর মোল নাম্বার বের করলাম। এরপরে KOH এর মোল নাম্বার বের করব। KOH এর মোল নাম্বার কিভাবে বের করব? KOH এর কনসেন্ট্রেশনের সাথে KOH এর ভলিউমকে মাল্টিপ্লাই করব। KOH এর কনসেন্ট্রেশন কি? 0.1 মোলার। KOH এর ভলিউম কত? 70 ml। তো 70 ml তো রাখা যাবে না, এটাকে আমরা লিটারে কনভার্ট করলাম। তাহলে মোল নাম্বার কত পাচ্ছি? মোল নাম্বার পাচ্ছি 0.1 ইনটু 70 ইনটু 10 ইনভার্স 3। 7 ইনটু 10 ইনভার্স, হ্যাঁ 7 ইনটু 10 ইনভার্স 3 মোল। তাহলে এখানের মধ্যে H2SO4 আছে এত মোল, KOH আছে এত মোল। তাহলে আমরা H2SO4 আর KOH এর মধ্যবর্তী যে রিঅ্যাকশনটা আছে ওটা দিব এখন।
H2SO4 রিঅ্যাকশন উইথ KOH কি তৈরি হবে? সল্ট তৈরি হবে, অ্যাসিড তৈরি হবে। এখানে SO4 আছে আর এখানের মধ্যে K আছে। তো পটাশিয়াম আর এই যে সালফেট, এই পটাশিয়াম আর এই সালফেট মিলে সল্টটা তৈরি করবে। এই পটাশিয়াম আর এই সালফেট মিলে সল্টটা তৈরি করে। পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, এই সালফেটের চার্জ হচ্ছে -2। তাহলে আমি বুঝতেছি K2SO4 হচ্ছে এখানকার সল্ট। আর এখানের মধ্যে এর পাশাপাশি কি তৈরি হবে? এখানে এর পাশাপাশি তৈরি হবে H2O। এর পাশাপাশি কি তৈরি হবে? H2O। আমরা একটু ব্যালেন্স করি। তো ব্যালেন্স করলে আমরা কি পাই দেখো। আমাদের এখানের মধ্যে সালফেট কয়টা? একটা। আমার ডান দিকে সালফেট কয়টা? একটা। তাহলে আমার প্রথমটাকে কোনো কিছুতে মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই। দ্বিতীয়টাতে আসো, পটাশিয়াম কয়টা? একটা। ডান দিকে পটাশিয়াম দুইটা, তাহলে আমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো পটাশিয়ামকে 2 করতে গিয়ে আমার এখানের মধ্যে OH কয়টা হয়ে গেছে? OH দুইটা হয়ে গেছে। OH কয়টা হয়ে গেছে? OH দুইটা হয়ে গেছে। তো দেখো আমার এখানে আমার এখানে আমার এখানে যে H2O আছে, এই H2O টাকে আমরা যদি এভাবে লিখি, এটা আমাদের জন্য আরেকটু ইজি হবে বিষয়টা। HOH, ঠিক আছে? তো এই যে HOH আছে, এখানের মধ্যে H আসতেছে হচ্ছে H2SO4 থেকে। H2SO4, একটা H2SO4 কয়টা H প্লাস দিবে? দুইটা দিবে, ঠিক আছে? আর দুইটা KOH কয়টা OH মাইনাস দিবে? দুইটা দিবে। তাহলে দুইটা H প্লাস দুইটা OH মাইনাস মিলে এখানে কয়টা ওয়াটার তৈরি করবে? দুইটা ওয়াটার তৈরি করবে, ঠিক আছে? দিন শেষে কিন্তু আমার বাম দিকের ব্যালেন্সিংটাই ম্যাটার করে, ডান দিকের ব্যালেন্সিংটা আমার ম্যাটার করে না, অতটা ম্যাটার করে না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি 1 মোল H2SO4 রিঅ্যাক্ট করে 2 মোল KOH এর সাথে। 1 মোল H2SO4 রিঅ্যাক্ট করে 2 মোল KOH এর সাথে। তো আমার এখানে কত মোল H2SO4 আছে? 0.025 মোল। তাহলে 0.025 মোল H2SO4 রিঅ্যাক্ট করবে কত মোলের সাথে? 2 ইনটু, ঠিক আছে? তাহলে এখানে কত? 0.05 মোল। 0.05 মোল KOH। তাহলে আমার এখানে এত মোল H2SO4 0.05 মোল KOH এর সাথে রিঅ্যাক্ট করে। আমার কাছে কত মোল KOH আছে? আমার কাছে 7 × 10 ইনভার্স 3। 7 × 10 ইনভার্স 3 মানে কি? 7 × 10 ইনভার্স 3 মানে কি? 7 × 10 ইনভার্স 3 মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 1000, ঠিক না? তাহলে 1 এর জন্য দাও ডেসিমাল। পিছনে যতগুলো জিরো আছে প্রত্যেকটা জিরোর জন্য ঘর নিবা। তাহলে কয়টা ঘর আসলো? 3টা ঘর আসলো। যেটা শেষ ঘর ওখানের মধ্যে 7 কে রাখবা। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে 7 × 10 ইনভার্স 3। এটা হচ্ছে 7 × 10 ইনভার্স 3। তাহলে বলো আমার কাছে যে পরিমাণ KOH আছে তার চেয়ে বেশি পরিমাণ KOH এর সাথে আমার এক্সিস্টিং H2SO4 রিঅ্যাক্ট করবে। তাহলে এখানে লিমিটিং কোনটা, রিমেইনিং কোনটা? এখানে অবশ্যই রিমেইনিং H2SO4 আর লিমিটিং KOH। KOH হচ্ছে লিমিটিং আর H2SO4 হচ্ছে রিমেইনিং, ঠিক আছে? H2SO4 হচ্ছে রিমেইনিং। তো আমরা এখানের মধ্যে শুধু এতটুকু তো করি না, আমরা তো আরো অনেক কিছু করি, ঠিক না? তো আমরা বাদ বাকি অংশটাও করি, ওটা তাড়াহুড়াই করা হয় নাই। তো আমরা এখানে লিখতে পারি যে 2 মোল KOH রিঅ্যাক্ট করে 1 মোল H2SO4 এর সাথে। 2 মোল KOH রিঅ্যাক্ট করে 1 মোল H2SO4 এর সাথে। তাহলে 1 মোল KOH রিঅ্যাক্ট করবে হাফ মোল H2SO4 এর সাথে। ক্লিয়ার?
তো আমার এখানে যত মোল KOH আছে, অর্থাৎ 0.007 মোল, 0.007 মোল যত মোল KOH আছে সেটা রিয়েক্ট করবে হাফ ইন্টু 0.07 মোল H2SO4 এর সাথে। জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ মোল। তাহলে আমার এখানের মধ্যে যে পরিমাণ KOH আছে সেটা কি পরিমাণ H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করতেছে? 0.035 মোল H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করতেছে। তাহলে এখানের মধ্যে রিমেইনিং H2SO4 কত? রিমেইনিং H2SO4 কে আমরা NH2SO4 ড্যাশ দিয়ে প্রকাশ করব। এটা হবে কি, যে পরিমাণ H2SO4 আমার এখানে ছিল, যে পরিমাণ H2SO4 আমার এখানে ছিল মাইনাস যে পরিমাণ H2SO4 এখানে কনজিউম হয়েছে। জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মাইনাস 0.0, দাঁড়াও এত উল্টা হয়ে যাইতেছে গা। আচ্ছা এখানের মধ্যে ডাবল জিরো না, আমি একটা জিরো কম দিছি। আরে এটা বের করে কত আসে? 0.025 মাইনাস 0.0035, এটা হচ্ছে 0.0215। 0.0215 মোল। তাহলে আমার এখানে H2SO4 কত মোল বাকি আছে? এত মোল বাকি আছে, ঠিক না? ভেরি গুড। এরপরে দেখো, এরপরে আমার এখানের মধ্যে ক্যালসিয়াম দিয়ে যত মোল H2SO4 বাকি আছে ওটাকে কি করতে হবে? নিউট্রালাইজ করতে হবে। যে পরিমাণ H2SO4 আছে সেটাকে কি দিয়ে নিউট্রালাইজ করতে হবে? ক্যালসিয়াম দিয়ে নিউট্রালাইজ করতে হবে। তো এটার জন্য আমার কাছে জানতে হবে ক্যালসিয়াম আর H2SO4 এর মধ্যবর্তী রিঅ্যাকশন। তো ক্যালসিয়াম আর H2SO4 এর মধ্যবর্তী রিঅ্যাকশন তোমরা নিজেরাই পারবা। তো এখানের মধ্যে ক্যালসিয়াম কি 2 প্লাস, SO4 কি 2 মাইনাস, তাহলে এখান থেকে কি তৈরি হবে? ক্যালসিয়াম সালফেট তৈরি হবে। আর হাইড্রোজেন যার নামে যাক, যা ইচ্ছে তা করুক, আমার যায় আসে না। তো আমরা তাও এমনি লিখলাম হাইড্রোজেন, লিখে দিলাম, সমস্যা নাই, এটাও ঠিক। তাহলে আমার এখানের মধ্যে 1 মোল H2SO4 রিঅ্যাক্ট করবে 1 মোল ক্যালসিয়ামের সাথে, অথবা আমি এটাকে এভাবে বলতে পারি 1 মোল H2SO4 কে নিউট্রালাইজ করবে 1 মোল ক্যালসিয়াম। বলতে পারি কি পারি না? 100% বলতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমরা জানি যে আমি একটা উদাহরণ দিছিলাম তোমাদেরকে প্রথমে, যে ধরো একটা ভদ্রলোক ও দোকানে গেল, ও দোকানে গিয়ে 1 ডজন ডিম নিল। তো 1 ডজন ডিম নিয়ে ও ডিমের মাসটা মেজার করলো, দেখলো এটা 800 গ্রাম দাঁড়ালো। তো এখন ও একজন মানুষকে বলল যে ওর কাছে 1 ডজন ডিম আছে, ও আরেকজন মানুষকে বলল ওর কাছে 12টা ডিম আছে, ও আরেকজন মানুষকে বলল ওর কাছে 800 গ্রাম ডিম আছে। তো তিনোটা কেসে সে কিন্তু একই পরিমাণ ডিমের কথাই বলছে, জাস্ট ভিন্ন পার্সপেক্টিভ থেকে বলছে। ঠিক একইভাবে 1 মোল ক্যালসিয়াম যা কথা, ক্যালসিয়ামের অ্যাটমিক মাস পরিমাণ ক্যালসিয়াম তা কথা, এটা আমরা পড়ছি না? তাহলে 1 মোল H2SO4 1 মোল ক্যালসিয়ামের সাথে রিঅ্যাক্ট করে, এটা যা কথা। 1 মোল H2SO4 ক্যালসিয়ামের অ্যাটমিক মাস পরিমাণ ক্যালসিয়ামের সাথে রিঅ্যাক্ট করে, এটাও তা কথা। তাহলে 1 মোল পরিমাণ ক্যালসিয়াম মানে কি? 40 গ্রাম ক্যালসিয়াম। বুঝা গেছে? তাহলে 1 মোল H2SO4 রিঅ্যাক্ট করবে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে,
এটাকে আমরা এভাবে বলতে পারি যে 1 মোল H2SO4 কে নিউট্রালাইজ করবে 40 গ্রাম ক্যালসিয়াম। তাহলে আমার এখানে যত মোল H2SO4 বাকি আছে, হ্যাঁ, তত মোল H2SO4 কে নিউট্রালাইজ করবে কত গ্রাম ক্যালসিয়াম? 40 ইনটু এটা। তাহলে ক্যালকুলেটর দিয়ে বের করে দেখি কি আসে। 0.86 গ্রাম। তাহলে 0.86 গ্রাম তার মানে হচ্ছে 0.86 গ্রাম তার মানে হচ্ছে 0.86 গ্রাম ক্যালসিয়াম দিলে আমার এখানে মিক্সচারের মধ্যে যে রিমেইনিং H2SO4 থাকবে সেটা নিউট্রালাইজড হয়ে যাবে। বলো বুঝছো কিনা? বুঝছো ম্যাথটা? ইজি না? ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু। আজকের ক্লাসে আমি আর সিকিউ আনতেছি না, বিকজ পরের সিকিউটা হচ্ছে পরের টপিক থেকে, নিউট্রালাইজেশন কার্ভ থেকে। এটা ইটসেলফ অনেক বড় একটা টপিক, এটা একদিন ধরে একদিনেই শেষ করব অথবা 2 দিন নিয়ে শেষ করব, কিন্তু এটা তো অনেক কথাবার্তা আছে, ওই কারণে আজকে শুরু করে কোনো লাভ নাই। তো যেই দিন সিকিউ করাবো ওই দিনই ওটার থিওরিটা বুঝাই দিব, তখন কানেক্ট করতে পারবা সহজে। তো আগামীকাল তোমাদের কোনো ক্লাস নাই, পরশু আমার পরীক্ষা। এবার পরশু দিন পরীক্ষা টরীক্ষা দিয়ে আসার পরে যদি দেখি যে কি ক্লাস নিতে পারতেছি তাহলে ক্লাস নিব। আমি আজ পর্যন্ত আমার ভার্সিটি লাইফে আমি কোনো পরীক্ষার আগে রাত ঘুমাইতে পারিনি। পরীক্ষার আগে রাত সারা রাত জেগে জেগে পড়ছি। ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, দুনিয়ার সবচেয়ে ফালতু সাবজেক্ট। যেটাই হোক, এটা নিয়ে পরের জীবনে দুঃখ করবো তোমাদের সাথে। আজকের জন্য এইটুকুই। তাহলে পরশু আমাদের ক্লাস হবে, ঠিক আছে?